আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে নেতৃত্ব দানকারী আসামি ইয়াসিন আরাফাত গ্রেপ্তার। শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে এক যুবক নিহত। খুলনার সুন্দরবনে বনদস্যু মাসুম বাহিনীর প্রধান মাসুম মৃধাকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। বিপুল সংখ্যক অস্ত্র ও মাদক উদ্ধার। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। 12 জেলা ও 4 বিভাগে বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 7 ডিগ্রি। এবং চট্টগ্রামে চা বোর্ডের শতাধিক কোটি টাকার 65 শতক জায়গা উদ্ধার। দখলদার মডার্ন স্টিল মিলস উচ্ছেদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে নেতৃত্ব দানকারী আসামি স্থানীয় মসজিদের ইমাম ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার ডেমরার শারুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডের গেইটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করে ভিকটিম দীপুকে মারধর করে গেইটের সামনে হত্যা করা এবং রশি দিয়ে লাশ টেনে হিচড়ে স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় লাশ পোড়ানোর নেতৃত্ব দেয় ইয়াসিন। গ্রেপ্তারকৃত ইয়াসিন আরাফাত ভালুকায় কাসর শেখ বাড়ি জামে মসজিদের ইমাম এবং মদিনা তাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক। দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড সংগঠনের পর সে আত্মগোপনে চলে যায়। পুলিশ জানায়, দীপু হত্যা মামলায় এখন পর্যন্ত মোট 21 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত পলাতক অন্যান্যদের গ্রেপ্তারেরও অভিযান অব্যাহত রয়েছে। শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে সোহান নামে এক যুবক নিহত হয়েছে। ভোররাত আনুমানিক 4টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দিগ্রামে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ভোরের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর দেখা যায় একটি ঘরের দেওয়াল ও ছাউনি উড়ে গেছে। পরে ঘটনাস্থলের কাছাকাছি এসে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের পর ঘরের ভেতর থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ঘরের ভেতরে বিস্ফোরণ ঘটানো বা বোমা প্রস্তুতের সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ। খুলনার সুন্দরবনে বনদস্যু মাসুম বাহিনীর প্রধান মাসুম মৃধাকে বিপুল সংখ্যক অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। জেলার তেরোখাদা থানার ধানখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 3টি দেশীয় ওয়ান শুটার পাইপ গান, 8 রাউন্ড তাজা কার্তুজ, 4 রাউন্ড ফাঁকা কার্তুজ, 1টি চাইনিজ ও 2টি দেশীয় কুড়াল, 1টি দা, 1টি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গত শুক্রবার সুন্দরবনের কানুরখালে কাঠের বোটে ভ্রমণকালে মাসুম বাহিনী 2 পর্যটক সহ গোলকানন রিসোর্টের মালিককে মুক্তিপণের দাবিতে জিম্মি করে। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে জিম্মি পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার এবং মাসুমের মা সহ বিভিন্ন এলাকা থেকে 8 জনকে গ্রেপ্তার করলেও মাসুম পলাতক ছিল। বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে দেশের অধিকাংশ অঞ্চল। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আবহাওয়া অফিস জানায়, দেশের 12 জেলা ও 4 বিভাগের উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কুমিল্লা। সেই সঙ্গে রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জেলার উপর দিয়েই বইছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানীর তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এদিকে শরীয়তপুর চাঁদপুর নৌরোডে ঘন কুয়াশার কারণে 6 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। কুয়াশা কেটে যাওয়ায় সকাল 7টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর
ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, মধ্যরাতে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়, তাই দুর্ঘটনা এড়াতে রাত 1টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর চাঁদপুর নৌ রুটে ছোট বড় মিলিয়ে 6টি ফেরি চলাচল করছে। বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত কুমিল্লা 5 আসনে বেশ দাপুটে অবস্থানে আছেন ধানের শীষের প্রার্থী জসিমউদ্দিন। তবে এই আসনটিতে জয় পেতে জোরালো চেষ্টা করছেন জামায়াতের প্রার্থী মোবারক হোসাইন। তারা দুজনই বলেন, নির্বাচনী মাঠে প্রতিযোগিতা হবে, তবে কোনো সংঘাত বা প্রতিহিংসা নয়। কুমিল্লা থেকে আজিজুল হাকিমের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট। ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা নিয়ে কুমিল্লা 5 আসন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাওয়ার আঞ্চলিক মহাসড়কটির বড় অংশ পড়েছে এই এলাকার মধ্যে। শিল্প কলকারখানা নির্মাণের উপযুক্ত স্থান হওয়া সত্ত্বেও এই মহাসড়কটি 2 লেনের হওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা এবং দেখা দেয় যানজট। যে এত বছর পর যে আমরা ভোট দিতাম এই আশা করছি, এটি আমরা মনে হয় যে সৌভাগ্য। রাস্তা নিয়ে তো আমরা চাই যে রাস্তা ভালো, গাড়ি ঘোড়ার জাম জড়ে আমরা চলাফেরা করতে কষ্ট হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী। গণসংযোগ চালিয়ে দলের কর্মী বাহিনীকে চাঙ্গা করার পাশাপাশি তিনি ছুটছেন ভোটারদের কাছে। আমাকে এখান থেকে দল আবার মনোনয়ন দেওয়া হয়েছে, আমি সেটাও তাদের ধারাবাহিকতাটা রাখার চেষ্টা করব যে এই জায়গায় কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতিহিংসার রাজনীতিতে বিগত দিনেও ছিল না, ইনশাআল্লাহ আগামী দিনও থাকবে না। আপনি আপনার এই জনপদে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করবেন, 5ই আগস্টের পর থেকেই আমরা মানুষকে দল মত নির্বিশেষে যার যে ব্যবস্থা যেটা করার দরকার, কোনো একটিও প্রতিহিংসার ঘটনা কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া নেই। এটা শান্তিপ্রিয় ছিল, আগামী দিনে ইনশাল্লাহ আমরা দল মত নির্বিশেষেই আমরা শান্তিপ্রিয় থাকবো ইনশাল্লাহ। এ আসনে বিভিন্ন দলের মোট 9 জন প্রার্থী রয়েছেন। জনগণ ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন জামাত মনোনীত প্রার্থী মোবারক হোসাইন। মা বোনদের ভিতরে, প্রবাসীদের ভিতরে, ইয়াং জেনারেশনের ভিতরে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতরে তারা একটা পরিবর্তন চান। তো আমি দেখলাম যে আমাদের ঘুরে দেখলাম যে সবাই অনেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে ভাই আমি যখন একটা বাড়িতে যাই, দেখা করি, কথা বলি, তখন বলে যে ভাই আমার 10টা ভোট আছে, আমি 10টা ভোটে দাঁড়িপাল্লা দিয়ে দিব। কুমিল্লা 5 আসনে ভোটার সংখ্যা প্রায় 5.5 লাখ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। দীর্ঘ 17 বছর ভোট না দেওয়ার আক্ষেপ এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মেটাতে চান টাঙ্গাইল 7 আসনের 4.25 লাখ ভোটার। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা নানা প্রতিশ্রুতি এবং পরিকল্পনা নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মির্জাপুর উপজেলায় এখন বইছে নির্বাচনী আমেজ। এই আসনে বিএনপির 2 বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ তালুকদার। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে 53 কিলোমিটার দূরে টাঙ্গাইল মির্জাপুর উপজেলা। কৃষি নির্ভর এই অঞ্চলে 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ভোটার প্রায় 4.25 লাখ। দীর্ঘ 17 বছর ভোট না দেওয়ার আক্ষেপ রয়েছে এই আসনের ভোটারদের মধ্যে। নির্বাচনী প্রচারণা শুরু না হলেও এই আসনটিতে বইছে নির্বাচনী আমেজ। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চান তারা। এলাকার উন্নয়নে সুখে দুঃখে যাকে কাছে পাবেন তার পক্ষেই রায় দেবেন তারা। এবারকার প্রার্থীও ভালোই আছে, ভোট দিতে অবশ্যই যাব। ভালো যে যোগ্য তারই ভোট দেবো, যে কিনা কোনো রকম দুর্নীতি বা চাঁদাবাজির মধ্যে নাই, ওই ধরনের প্রার্থী আমরা চাই। জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে এই মির্জাপুরের জনগণ নির্বাচিত করবে। এই আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছে 2 বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ প্রার্থীর মির্জাপুর উপজেলার উন্নয়নে নানা ভূমিকা রাখার কথাও জানান এখানকার বাসিন্দারা। ডাকলে যাকে কাছে ভাই সে আমাদের কালাম ভাই। আমরা দানের শীষের প্রতীককে ভোট দিব, আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ভোট দিব। আমরা তো মনে করি যে লোক ভালো সেই লোকের আমার ভোট দেওয়ার চেষ্টা করবো সবসময়। আমরা বিশ্বাস করি, জনগণের প্রতি আস্থা রাখি যে জনগণ তাদের মাঝে আমাদেরকে ভোটের মাধ্যমেই মূল্যায়ন করে তাদের মাঝে কাজকর্ম করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার। প্রথমবারের মতো নিজের জয় নিয়ে শতভাগ আশাবাদী এই প্রার্থী। মির্জাপুরকে একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত মির্জাপুর চায়, আর বাংলাদেশ জামাত ইসলামী এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, যার কারণে জনগণ
আমাকে ব্যাপক সাড়া দিচ্ছে। শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন তার জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, মির্জাপুর, টাঙ্গাইল। চট্টগ্রামে চা বোর্ডের শতাধিক কোটি টাকার ৬৫ শতক জায়গা উদ্ধার করেছে প্রশাসন। সকালে মহানগরীর বায়েজিদে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় দখলদার মডার্ন স্টিল মিলস উচ্ছেদ করা হয়। ২০০৮ সালে ৬৫ শতক খালি জায়গা মডার্ন স্টিল মিলস ও রতনপুর স্টিল মিলসকে ভাড়া দেয় চা বোর্ড। চুক্তি মোতাবেক ২০২২ সালের পর চা বোর্ডের প্রধান কার্যালয় নির্মাণ ও কর্মচারীদের আবাসন নির্মাণের লক্ষ্যে উক্ত জায়গা খালি করে দেওয়ার জন্য ভাড়াটিয়াকে পত্র দেওয়া হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলেও ভাড়াটিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে এই জায়গায় জোরপূর্বক দখল করে রাখে এবং চা বোর্ডের 2,24 লাখ টাকা ভাড়াও পরিশোধ করেনি। এরপর ২০২৫ সালের জুন মাসে উচ্চ আদালত ভাড়াটিয়াকে চা বোর্ডের সকল পাওনা পরিশোধের জন্য আদেশ দেয়। সরকারি জমি দখল ছাড়াও বিভিন্ন ব্যাংকের প্রায় ২,৭০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মডার্ন স্টিল মিলস ও রতনপুর স্টিল মিলসের বিরুদ্ধে। কুমিল্লার মুরাদনগরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার রাজাবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান এই অভিযান পরিচালনা করেন। নোয়াখালীর চাটখিলে ইমতিয়াজ হোসেন নামে এক তরুণের লাশ ১৬ মাস পর কবর থেকে তোলা হয়েছে। বুধবার উপজেলার হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই লাশ উত্তোলন করা হয়। ২০২৪ সালের ৬ আগস্ট ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইমতিয়াজ ঢাকায় মারা যান। পরে সেদিন রাতেই তাকে দাফন করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার পর ইমতিয়াজ চাটখিল পৌর বাজারে জনতার আনন্দ মিছিলে অংশ নেন। এ সময় চাটখিল থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। থানার অস্ত্র লুটের কিছু সময় পর গুলিবিদ্ধ হন তিনি। পরবর্তীতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি ৫ আগস্ট আওয়ামী সরকারের গুলিতে ইমতিয়াজ নিহত হয়েছেন। এমন অভিযোগে ২০২৫ সালের ২২ মে নিহতের বাবা হাবিবুর রহমান নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নোয়াখালী ১ আসনের সাবেক এমপি HM ইব্রাহিম, সাবেক মেয়র নিজামুদ্দিন মোহাম্মদ উল্লাহ সহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার তদন্তের প্রয়োজনে আদালতের আদেশে লাশ উত্তোলন করা হয় বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে অবৈধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম ও ট্রলের জাল তৈরির মূল কারিগর ভারতীয় এক নাগরিক সহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতরাতে চট্টগ্রামের চরপাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দুপুরে কোস্টগার্ড পূর্বাঞ্চলের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আটক ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলায়। ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে এই ভারতীয় অবৈধ ট্রলিং জাল তৈরির কাজ করে আসছিল। এর আগেও তিনি বহুবার বাংলাদেশে আসেন বলে জানায় কোস্টগার্ড। ঘুষের ১,২০,০০০ টাকা সহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। যশোরের জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক MM মোর্শেদ এই আদেশ দেন। একই সাথে উদ্ধার হওয়া ১,২০,০০০ টাকা ট্রেজারিতে জমা দেওয়ার আদেশ দিয়েছেন তিনি। এর আগে সকালে আশরাফুল আলমকে আদালতে সোপর্দ করে দুদক। বিষয়টিকে সাজানো নাটক দাবি করে এবং শিক্ষা কর্মকর্তার আটকের প্রতিবাদে দুদক কার্যালয় ও যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন প্রাথমিক শিক্ষকরা। ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল চালক, হেলপার সহ অন্যান্যের জিম্মি করে গরুবাহী একটি পিকআপ লুট করে নিয়ে যায়। গতকাল গভীর রাতে উপজেলার চরিয়ার বিল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পিকআপটি কুড়িগ্রাম থেকে 10টি বাছুর গরু বোঝাই করে মাগুরার মোহাম্মদপুরে যাচ্ছিল। ঝালকাঠির কাঠালিয়ায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকা সহ 6 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার চেচুরিরামপুর ইউনিয়ন থেকে 2 জনকে পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভান্ডারিয়া
চেচুরি সহ বিভিন্ন এলাকা থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে থানার মধ্যে এটিএন বাংলার ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনকে আসামিরা হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন করি, মাদক পরিহার করি, নিজে বাঁচি, আগামী প্রজন্মকে বাঁচায়, এমন প্রতিবাদে শেরপুরে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে শপথ অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আইইডির সহায়তা নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ শেরপুর জেলা কমিটির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত তরুণ তরুণীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান জন উদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। এতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পেঁয়াজের ভালো ফলন পেতে ফসলের মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের কৃষকরা। আবহাওয়া এবং বাজার দর ঠিক থাকলে চলতি মৌসুমে লাভবান হবেন এমন আশা পেঁয়াজ চাষিদের। মাটি ভালো হয় জেলার শিবচর, কালকিনি, রাজৈর, দাসার ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হয় পেঁয়াজের। চলতি বছর জেলায় 5 উপজেলায় 4262 হেক্টর জমিতে মুড়িকাটা জাতের পেঁয়াজ চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপরিনির্বাণ প্রাপ্ত ধর্মীয় গুরু আর্য পুরুষ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের 107তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে 7 দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। সকালে বনভান্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাঙামাটির রাজবন বিহারে ভিড় জমান হাজারো পুণ্যার্থী। এছাড়া রাঙামাটির মগবাগানের মোড় ঘোনা সহ বিভিন্ন বিহারে মহাস্থবির বনভান্তের জন্মদিন পালিত হচ্ছে। 1920 সালের 8 জানুয়ারি রাঙামাটির মোরঘোনা গ্রামে জন্ম নেয় বনভান্তে। পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেন। তার শান্তি, সম্প্রীতি ও মানবতার আদর্শ আজও সবার জন্য অনুপ্রেরণা। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের কম্পাউন্ড থেকে অবৈধভাবে 10 লক্ষাধিক টাকার 7টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত 10 নভেম্বর রাতে স্থানীয় একটি মহল স্বাস্থ্যকর্মীদের সাথে যোগসাজশে চোরাই পথে গাছগুলো কেটে নিয়ে যায়। এদিকে সরকারি এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি চলছে শুধু কাগজে কলমে, সেখানে বাস্তবে নেই কোনো সেবাদান কর্মসূচি অথবা ডাক্তার। এলাকাবাসী জানান, প্রতি সপ্তাহে একজন ডাক্তার আসেন স্বাস্থ্যকেন্দ্রটিতে, কিন্তু দেওয়া হয় না কোনো চিকিৎসা অথবা ওষুধ। জারুলিয়া স্বাস্থ্যকেন্দ্রের সেবাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি কেন্দ্রের গাছ কাটার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় বসবাসকারী অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দুর্লভ ইউনিয়নের দুর্গম চরাঞ্চল কুকরিপাড়া এলাকায় 300 শীতার্ত মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। এ সময় 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে লালমনিরহাটে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের পক্ষ থেকে 3 শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। এ সময় মাদক চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।